ইন্ডিয়ান কমেডি দেখে আমরা বাংলাদেশে বসে হাসি, ওরা নিজেদেরকে রোস্ট করতেছে, নিজেদের পলিসিকে রোস্ট করতেছে, নিজেদের ধর্মকে রোস্ট করতেছে, নিজেদের প্রত্যেকটা যেখানে যেখানে সমস্যা সেই সমস্যাগুলোকে হিউমারের মাধ্যমে রোস্ট করে তারা মানুষের চোখে আঙুল দিয়ে হাসি হাসি দেখাই দিতেছে যে এটা প্রবলেম, এটা গুড। মানুষকে কাঁদানো সহজ, হাসানো কঠিন। এই কঠিন দায়িত্বটা আসলে কোন ভাবনা থেকে নিলেন? অ্যাকচুয়ালি এই কঠিন দায়িত্বটা হয় না যে প্রাকৃতিকভাবেই চলে আসে। তো আমার কাছে মনে হয় জিনিসটা আমি জোর করে না, প্রাকৃতিকভাবে আমার ভিতরে আছে। আমি ছোটোবেলা থেকেই দেখতাম বন্ধুবান্ধব, আমার প্রচুর বন্ধুবান্ধব, আমার সার্কেল অনেক সার্কেল। এই সার্কেলগুলো হওয়ার কারণ হচ্ছে কি সবাই আমার সাথে মিশতে ভালোবাসে, আমার সাথে কথা বলতে ভালোবাসে। এবং স্কুল কলেজ যখন পার হলাম দেখলাম আমার আড্ডায় সবসময় বন্ধুরা আমাকে মিস করে, তুই না আসলে আড্ডা জমে না। তো কেন আসলে জমে না, আমি আসলে একটু হাসাহাসি হয়, একটু মজার কথা বলি, একটু এর লেগ পুল করি, ওর একটু পচাই, যেটাকে এখন রোস্ট করা বলে আর কি। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। আগে আমরা বলতাম ওরা পচাই দিছি, ওরা অপমান করছি, সো এটা একটা সুন্দর নাম হয়ে গেছে এখন রোস্ট করা। তো তখন রোস্ট করতাম, তো এটা থেকে মজা পেতে পেতে ওরা বলতো, আমার ফ্রেন্ডরাই আমাকে বলছে যে তুই তাহলে এটা কমেডি ট্রাই কর। তো বাংলাদেশের রিয়েলিটি শো হতো, তো সেখানে আমাকে জোর করে, আমি রেজিস্ট্রেশন করি নাই, তো হাসো এনডিবির হাসোতে, তো আমার ফ্রেন্ড নিজে থেকে রেজিস্ট্রেশন করে আমাকে পাঠায় দেয়। সেটা 2008 সাল, হাসো সিজন 1। তো সেই ফ্রেন্ডের রেজিস্ট্রেশন থেকে ক্যামেরার সামনে দাঁড়ানো, হাসো অডিশন দেওয়া, সেখান থেকে মেন্টর হওয়া, তারপর মিরাক্কেলে যাওয়া, মিরাক্কেলের অডিশন দেওয়া, সেখানে পার্টিসিপেন্ট, তারপর মেন্টর। তো মোটামুটি আমি 2টা বিগ রিয়েলিটি শোয়ের পার্টিসিপেন্ট করছি এবং মেন্টরের দায়িত্ব পালন করছি। 2 জায়গাতেই আমি মেন্টর ছিলাম। সো ওই জায়গা থেকে আবার অ্যাক্টিংয়ে শিফট করলাম, সাথে আমি কমেডিটাও করতেছি, এখন স্ট্যান্ড আপ কমেডি চালাচ্ছি। আমার ফার্স্ট পরিচয় আমি স্ট্যান্ড আপ কমেডিয়ান, এবং সেকেন্ড পরিচয় আমি একজন অ্যাক্টর। স্ট্যান্ড আপ কমেডিয়ান যে বলেন, আমরা তো চার্লি চ্যাপলিনের কথা শুনেছি, কিংবা মিস্টার বিন। ভারতে আসলে ওইভাবে যদি বলি কপিল শর্মা বা ওনারা না, বা আপনার কৃষ্ণা, ভারতী সিং, আমাদের বাংলাদেশে আসলে সে অর্থে আমরা দেখি না। অ্যাকচুয়ালি বাংলাদেশে অনেক আন্ডারডগ বলতে হিডেন অনেক ট্যালেন্ট রয়েছে, যেগুলো আসলে আমরা তো চলি ওই সার্কেলটাতে, ওই সার্কেলটা দেখি যে অনেক প্রতিভাবান ছেলেরা রয়েছে, অনেক প্রতিভাবান আর্টিস্ট রয়েছে, যারা কমেডিটা, হ্যাঁ, প্ল্যাটফর্মের অভাবে হয়তো তারা পিছিয়ে আছে, অথবা অনলাইনে তারা অনেক এগিয়ে আছে, কিন্তু বড় কোনো প্ল্যাটফর্ম বা টিভি মিডিয়াতে তারা এখন আসেনি। তো বাংলাদেশে সমূহ সম্ভাবনা আছে, জাস্ট কেউ সাহস করে কমেডি নিয়ে এই যে জামটা, সে জামটা কেউ দিচ্ছে না। সো বড় কোনো কোম্পানি বা বড় কোনো মিডিয়া যদি এই সেক্টরটা নিয়ে জাম্প দেয়, আই থিঙ্ক এই সেক্টরটা এখনও চাদরে ঢাকা। এই চাদরটা উঠাতে পারলে এর ভিতরে কিন্তু অনেক খনি রয়েছে, অনেক সম্ভাবনা রয়েছে, অনেক ট্যালেন্টেড আর্টিস্ট রয়েছে, যাদের মধ্যে আমি বেশ কিছু জনকে চিনি যারা প্রচণ্ড ট্যালেন্টেড। আপনি ইন্ডিয়ার যে কোনো পারফর্মারকে বিট দেওয়ার মতো এরকম পারফর্মার বাংলাদেশে রয়েছে। আর এছাড়াও বাংলাদেশে একটু আমাদের এই প্রেক্ষাপটে কমেডি করাটা টাফ, কারণ আমরা সব বিষয় নিয়ে কথা বলতে পারি না, যেটা নিয়ে আমরা ইন্ডিয়ান কমেডি দেখে আমরা বাংলাদেশে বসে হাসি, ওরা নিজেদেরকে রোস্ট করতেছে, নিজেদের পলিসিকে রোস্ট করতেছে, নিজেদের ধর্মকে রোস্ট করতেছে, নিজেদের প্রত্যেকটা যেখানে যেখানে সমস্যা সেই সমস্যাগুলোকে হিউমারের মাধ্যমে রোস্ট করে তারা মানুষের চোখে আঙুল দিয়ে হাসি হাসি দেখাই দিতেছে যে এটা প্রবলেম, এটা গুড। কিন্তু বাংলাদেশে এটা করতে গেলে যে করবে সে নিজে প্রবলেমে পড়ে যাবে। সো এই ভয়ে বা এই কারণে হয়তো অনেকেই সামনে আসতেছে না বা এইটা করতেছে না। বাট বিভিন্ন ক্লাবিং, বিভিন্ন কমেডি ক্লাব, বিভিন্ন জায়গায় ওই জায়গায় কিন্তু র্যান্ডমলি এরকম হচ্ছে এবং অনেক অডিয়েন্স আসতেছে, টিকিট কেটে দেখতেছে, বাট বিগ প্ল্যাটফর্ম পাচ্ছে না আর কি।